প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা আজকে আরেকটা অধ্যায় নিয়ে সংক্ষেপে কথা বলবো। আমি কিন্তু কোনো অধ্যায়ে বিস্তারিত কোনো কথা বলছি না। তোমাদের যেহেতু সামনে পরীক্ষা, তাই মূল বিষয়গুলো জাস্ট তোমাদের সামনে একটু স্মরণ করাই দিচ্ছি। তো আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে কথা বলবো, অধ্যায়টার নাম হচ্ছে বস্তুর ওপর তাপের প্রভাব, অধ্যায় 6। এখন এই অধ্যায় থেকে কি কি পড়া লাগবে? এই অধ্যায় থেকে তোমাদের তাপমাত্রা সম্পর্কে ধারণা থাকা লাগবে, তাপমাত্রা। এরপর হচ্ছে তোমাদের মিশ্রণের তাপমাত্রা নির্ণয়, একটা টপিক আছে, সেটা লাগবে, মিশ্রণের তাপমাত্রা নির্ণয়। আর একটা হচ্ছে গুণাঙ্ক, ওই যে বলে না আয়তন প্রসারণ সহগ, দৈর্ঘ্য প্রসারণ সহগ, এই জিনিসগুলো লাগবে। তো এই অধ্যায় থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, এই দুটো টপিক থেকে আসবে। তোমাকে মিশ্রণের তাপমাত্রা বের করতে বলতে পারে, আর একটা হলো গুণাঙ্ক বা সহগ নিয়ে অঙ্ক দিতে পারে। তো যাই হোক, আমরা একটু একটু করে আলোচনা করি। দেখো, তাপমাত্রা আমরা যেমন দৈর্ঘ্য পরিমাপ করি, আমরা সেন্টিমিটার, মিটার, কিলোমিটার, মাইল, ফিটস, এরকম বিভিন্ন একক দিয়ে আমরা পরিমাপ করি। তেমনি তাপমাত্রা বিভিন্ন এককে পরিমাপ করা যায়, সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট। যেমন ধরো 1000 মিটার বলতে যা বোঝায়, 1 কিলোমিটার বলতেও তাই বোঝায়। তার মানে কি 1000 মিটার দিয়েও যা বোঝাচ্ছে, 1 কিলোমিটার দিয়ে তাই বোঝাচ্ছে। সেরকমই সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, এদের ক্ষেত্রে এরকম একটা বিষয় আছে যে এত সেলসিয়াস মানে এত ফারেনহাইট, এত ফারেনহাইট মানে এত কেলভিন। ঠিক আছে? তো এদের যে যে রিলেশনটা, সেটা হচ্ছে আমরা সবাই জানি C/5 F - 32/9 K - 273/5। এখান থেকে কি কি প্রশ্ন আসে? প্রথমত, এক তাপমাত্রা দেওয়া থাকবে, অন্য স্কেলের তাপমাত্রা নির্ণয় করতে বলবে। তোমাকে বলবে 10 ডিগ্রি সেলসিয়াস সমান কত ফারেনহাইট, তোমাকে বলবে 275 কেলভিন সমান কত ফারেনহাইট বা কত সেলসিয়াস। এরকম একজনের তাপমাত্রা দেওয়া থাকবে, আরেকজনেরটা বের করতে বলবে। এরকম একটা প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এরপর কি দিতে পারে? এখানে একটা কথা মনে রাখবা, সেটা হলো তাপমাত্রার পার্থক্য। তাপমাত্রার পার্থক্য সেলসিয়াস স্কেলেও যত হয়, কেলভিন স্কেলেও তত হয়। সেলসিয়াস স্কেলের তাপমাত্রা আর কেলভিন স্কেলের তাপমাত্রা একরকম না, কিন্তু পার্থক্যের বেলায় এসে সেলসিয়াস স্কেলে যা পার্থক্য, কেলভিন স্কেলেও তাই পার্থক্য। আরেকটা কথা হলো, ফারেনহাইট স্কেলে তাপমাত্রার পার্থক্য কত? সেটা হচ্ছে 9/5 ডেল সি অথবা 9/5 ডেল কে। তাহলে আমাকে যদি সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পার্থক্য দিয়ে বলে যে সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পার্থক্য এত, ফারেনহাইট স্কেলে তাপমাত্রার পার্থক্য কত, তাহলে পার্থক্যের ম্যাথগুলো আসলে আমাকে এই সূত্র দুইটা দিয়ে অ্যান্সার করতে হবে। সেলসিয়াস স্কেলে পার্থক্য, কেলভিন স্কেলে পার্থক্য সেম, কিন্তু ফারেনহাইট আর সেলসিয়াস সেম না। সূত্রগুলো মনে রাখতে হবে। এরপর তোমাকে এই তাপমাত্রা থেকে আরেক প্রকারের ম্যাথ দিতে পারে, সেটা হলো তোমাকে বলবে যে সেলসিয়াস ও ফারেনহাইট একই পার্ট দেবে এমন তাপমাত্রা কত। তাহলে সেলসিয়াস স্কেলও যা তাপমাত্রা দেখাবে, ফারেনহাইট স্কেলও সেম তাপমাত্রা দেখাবে, অর্থাৎ সি আর এফ এর মান সেম হবে। ধরলাম যে এক্স হবে, তাহলে C/5 F - 32/9, তাহলে সি এর জায়গাতেও এক্স বসায় দিবা, এফ এর জায়গাতেও এক্স বসায় দিবা বাই 9। তাহলে মানটা ক্যালকুলেশন করো, তোমরা এক্স এর মান পাবা -40 ডিগ্রি। তার মানে এই তাপমাত্রায় -40 ডিগ্রি সেলসিয়াসও যা, -40 ডিগ্রি ফারেনহাইটও তা। সেম প্রশ্ন তারা দিতে পারে যে ফারেনহাইট আর কেলভিনের বেলায় বলতে পারে যে কোন তাপমাত্রায় কেলভিন, ফারেনহাইট একই পার্ট দেবে। এগুলো বেশি এমসিকিউ আসে। তাহলে এবার আমরা কি করব? কে এর মান আর এফ এর মান সেম ধরবো, দিয়ে কে আর এফ এর সূত্রে বসাই দিব, F - 32/9 K - 273/5। তাহলে এফ এর জায়গাতেও এক্স বসাই দিব। তাহলে এক্স এর মান যদি তুমি বের করো, মানটা বের হবে 574.25। তাহলে এই তাপমাত্রায় কেলভিনও যা রেজাল্ট দেখাবে, ফারেনহাইটও সেম রেজাল্ট দেখাবে। তো তোমাকে তাপমাত্রার সূত্র থেকে এই কয়টা ম্যাথ যে কোনো একটা দিতে পারে। আচ্ছা, এখন আমরা কথা বলবো মিশ্রণের তাপমাত্রা নিয়ে।
বিষয়টা হচ্ছে যে তোমাকে 2-3টা পদার্থকে এক জায়গায় করে দেবে, ধরো পানি, বরফ, লোহার রড, পানি একসাথে করে দিয়ে বলবে যে দুইটা যে পাশাপাশি আছে এরা তো তাপের আদান প্রদান করছে, তো তাপের আদান প্রদান করে ফাইনালি কোন তাপমাত্রায় এসে স্থির হলো। দেখো, দুইটা পদার্থের মধ্যে যদি তাপমাত্রার ভিন্নতা থাকে, দুইটা পদার্থের মধ্যে যদি তাপমাত্রার ভিন্নতা থাকে তাহলে কিন্তু তাদের মধ্যে তাপের আদান প্রদান ঘটে। তো একজন তাপ ছেড়ে দেয়, একজন তাপ গ্রহণ করে, একজন যতটুকু ছেড়ে দেয় আরেকজন ঠিক ততটুকুই গ্রহণ করে। তো এরকম পরিস্থিতিতে আমাকে মিশ্রণের তাপমাত্রা বের করতে বলবে। তো আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি। ধরো তোমাকে বলা হলো -5 ডিগ্রি সেলসিয়াসের 2 কেজি বরফের সাথে 75 ডিগ্রি সেলসিয়াসের 80 কেজি পানি মেশানো হলো, মিশ্রণের তাপমাত্রা কত? তাহলে দেখো, এখানে বরফ ছিল আর পানি ছিল, তুমি দুইটাকে মিক্স করছো, তাহলে যার তাপমাত্রা কম বরফ এ তাপ গ্রহণ করবে, পানির তাপমাত্রা বেশি এ তাপ ছেড়ে দেবে। তো কতক্ষণ ধরে এই প্রসেসটা চলবে? দেখো, একজন তাপ গ্রহণ করে তার টেম্পারেচার বাড়াচ্ছে, আর একজন তাপ ছেড়ে দিয়ে তার টেম্পারেচার কমাচ্ছে। যখন দুইজনের টেম্পারেচার সেম জায়গায় এসে যাবে তখন কিন্তু আর তাপের আদান প্রদান তারা করবে না, ওটাকেই আমরা বলতেছি মিশ্রণের তাপমাত্রা। তাহলে মিশ্রণের তাপমাত্রাটা কত হতে পারে? এইটুক শিওর যে -5 থেকে 75-এর মাঝেই কিছু একটা হবে, সেটা কত এটা আমরা বের করব। তো আমরা মনে করি যে ধরি মিশ্রণের তাপমাত্রা θ ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের এই বরফ তাপ গ্রহণ করতে 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 থেটাতে যাবে, আর পানি তাপ ছেড়ে দিয়ে থেটাতে আসবে। এখানে একটা ছোট বিষয়, এই যে -5 ডিগ্রির বরফ, সে কি সরাসরি থেটা ডিগ্রিতে আসবে? না, সে কিন্তু আসবে না, কারণ এই বরফটাকে আগে গলতে হবে, গলে যাবে, মানে কঠিন অবস্থা থেকে তরলে আসবে। হুট করে কিন্তু -5 থেকে থেটাতে একবার এসে আসবে না। তাহলে কি কি হতে পারে আমরা একটু আলাদা করে বের করি। তাপ গ্রহণ, তাহলে 1 নম্বর, -5 ডিগ্রি সেলসিয়াসের বরফ প্রথমে একদম বরফের শেষ মাথায় চলে আসবে, 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ তাপ গ্রহণ করতে করতে সে এই অবস্থায় এসে পৌঁছাবে। এরপর 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ, 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ তোমার 0 ডিগ্রি সেলসিয়াসের পানি হবে। তার মানে -5 থেকে 0-তে আসলো, 0-তে এসে গলে পানি হয়ে গেল, এই অবস্থায় সে কিছু তাপ নেবে। তারপর গিয়ে এই যে গলার পরে এই 0 ডিগ্রি সেলসিয়াসের পানিটা, মানে যে বরফটা গলে পানি হলো, সে এবার তোমার থেটা ডিগ্রি সেলসিয়াসে যাবে। তার মানে একবারে -5 থেকে সরাসরি সে থেটাতে যাইতে পারছে না। তাহলে যখন তাপমাত্রা চেঞ্জ হয় তখন তাপ গ্রহণ করে ms ডেল থেটা সূত্র অনুযায়ী, ms ডেল থেটা। তাহলে m এর মান কত? আমাদের যারা তাপ গ্রহণ করছে তারা হচ্ছে 2 কেজি, তাহলে m এর মান 2 কেজি। ঘটনা বরফের ভিতরে, বরফের আপেক্ষিক তাপ হচ্ছে 2100, তাপমাত্রার পার্থক্য কত? -5 থেকে 0, তো ডিফারেন্স হচ্ছে 5। এরপর হলো 0-র বরফ 0-র পানি হচ্ছে। খেয়াল করে দেখো, এখানে তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না। যখন তাপমাত্রা চেঞ্জ না হয়ে দশার পরিবর্তন ঘটে তখন তাপ বের করতে হয় এই সূত্র দিয়ে, ml। তো যেহেতু এটা বরফ অবস্থা তাহলে ml f লিখি আমরা। তাহলে তাপ গ্রহণ করছে কে? 2 কেজি বরফ। LF কত এটা আমরা জানি, 3,36,000। আচ্ছা, এবার 0 ডিগ্রির পানি, থেটা ডিগ্রির পানি, তাহলে তাপ গ্রহণ করে থেটা ডিগ্রিতে যাবে। তাপ গ্রহণ করছে কে? 2 কেজি। তাহলে আবার তাপ গ্রহণের যেহেতু বিষয়, আবার তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, তাহলে ms ডেল থেটা। তাহলে 2 কেজি তাপ গ্রহণ করছে, যেহেতু পানি অবস্থা তাহলে এবার 4200, আর তাপমাত্রার পার্থক্য 0 থেকে থেটা, তার মানে শুধু
থেটা। তাহলে এভাবে আমাদের তাপ গ্রহণ হলো। এখন আমরা তাপের বর্জন বের করি। তাপ বর্জন, তো তাপ বর্জন করছে কে? তাপ বর্জন করছে 80 কেজি পানি। তো 75 থেকে থেটাতে আসবে, এটা কিন্তু পানির মধ্যে অবস্থান করছে। তাহলে আমরা বলবো 75 ডিগ্রি সেলসিয়াসের পানি থেটা ডিগ্রি সেলসিয়াসে আসবে, থেটা ডিগ্রি সেলসিয়াসে আসবে। তাহলে যেহেতু তাপমাত্রার পরিবর্তন, তাহলে এমএস ডেল থেটা। এম কত? তাপ বর্জন করছে কারা? 80 কেজি পানি তাপ বর্জন করছে। এস কত? যেহেতু পানি, তাহলে 4200। তাপমাত্রার পার্থক্য কত? 75 থেকে থেটাতে এসেছে। 75 থেকে যদি থেটাতে আসে, তাপমাত্রার পার্থক্য লিখতে হবে এভাবে। তো এভাবে যদি আমরা লিখি, 75টা কিন্তু বড়, থেটাটা হচ্ছে আমাদের ছোট, তাহলে জিনিসটা মাইনাস আসবে। আর যেহেতু আমরা একবার বর্জন কথাটা বলে ফেলেছি, নতুন করে আমাদের মাইনাস আনা যাবে না। সো এখানে পার্থক্যই দিতে হবে, বাট পজিটিভ মান দিতে হবে। তাহলে 75কে আগে করে দিলেই পজিটিভ হয়ে গেল। অনেকটা ওই যে মন্দন বলার পর আমরা যখন মাইনাসটা নিয়ে আসি না, সেরকম বিষয়। তাহলে আমাদের তাপ গ্রহণ হইল Q1, Q2, Q3, তাপ বর্জন হইল Q4। তাহলে ক্যালোরিমিতির নীতি কি? যে তাপ গৃহীত তাপ আর বর্জিত তাপ সমান হবে। তাহলে এগুলোর মান বসায় দাও এখানে, দিয়ে ক্যালকুলেশন করো, তুমি থেটার মান পেয়ে যাবা। তাহলে এভাবে আমাকে মিশ্রণের তাপমাত্রাটা বের করতে হয়। এটার অ্যান্সার কত বের করে কমেন্ট করে জানাবা। আচ্ছা, এই মিশ্রণের তাপমাত্রার আর একটা ম্যাথ তোমাকে আমি দিতে পারি। ধরো তোমাকে বলা হলো -15 ডিগ্রি সেলসিয়াসের 12 কেজি বরফকে 25 ডিগ্রি সেলসিয়াসের 3 কেজি পানির সাথে মিশানো হলো। প্রশ্ন হচ্ছে মিশ্রণের তাপমাত্রা কত? দেখো, এই যে -15 ডিগ্রি সেলসিয়াসের 12 কেজি বরফ, 12 কেজি বরফ, খেয়াল রাখবা, আর 3 কেজি পানি, এদেরকে তুমি মিশাইছো। এখন তুমি ভাবছো যে সবগুলো বরফ গলে যাবে, যেমন এর আগেরটা হয়েছিল। এবার কিন্তু সবগুলো বরফ গলবে না। কেন গলবে না? কারণ পানি তো অনেক কম, এরা বেশি তাপ সাপ্লাই দিতে পারবে না, এতগুলো বরফকে গলাতে পারবে না। আর আমি তো আর আগে থেকে জানি না যে আদৌ সব গলবে নাকি গলবে না। তো আমরা অঙ্ক করার সময় যখন ওরা বলছে মিশ্রণের তাপমাত্রা কত, আমরা ধরে নিব যে গলছে। তাহলে আমরা লিখি, ধরি মিশ্রণের তাপমাত্রা আগের মতোই থেটা ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এখন সেম আগের মতোই তাপ গ্রহণ বের করবো আমরা। তাপ গ্রহণ কিভাবে হবে? তাপ গ্রহণ করবে -15 ডিগ্রি সেলসিয়াস, তাহলে -15 ডিগ্রি সেলসিয়াসের বরফ 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ হবে। তাহলে তাপ গ্রহণ করবে এম এস ডেল থেটা সূত্র অনুযায়ী। তাহলে 12, 2100, তাপমাত্রার পার্থক্য 15। এরপর 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ, 0 ডিগ্রি সেলসিয়াসের পানি হবে। তাপ লাগবে এতটুকু ml। তাহলে তাপ গ্রহণ করছে কে? 12 কেজি। এল কত? 3,36,000। তোমরা চাইলে LF লিখতে পারো। তারপর 0 ডিগ্রি সেলসিয়াসের পানি, থেটা ডিগ্রি সেলসিয়াসের পানি হবে। তাহলে তাপ গ্রহণ হচ্ছে এমএস ডেল থেটা সূত্র অনুযায়ী, কারণ এবার আমার তাপমাত্রা চেঞ্জ। এম হচ্ছে 12 কেজি, এস হচ্ছে 4200, তাপমাত্রার পার্থক্য হচ্ছে 0 থেকে থেটা, তার মানে থেটা। ওকে, এবার আমরা তাপ বর্জনটা বের করি। তাপ বর্জন, তাহলে 3 কেজির যে পানি তাপ বর্জন করবে, তাহলে 25 ডিগ্রি সেলসিয়াসের পানি থেটা ডিগ্রি সেলসিয়াসের
পানিতে সরাসরি চলে আসবে। তাহলে তাপ কতটুকু সে ছেড়ে দেবে? এমএস ডেল থিটা সূত্র অনুযায়ী যা হয় তাই। তারা যারা তাপ ছেড়ে দিচ্ছে তাদের ভর হচ্ছে 3 কেজি, 4200। তাপমাত্রার পার্থক্য আমাদের হিসাব অনুযায়ী যেভাবে ধরেছি এই অনুযায়ী 25-এর থেকে থেটাটা ছোট, তাহলে আমরা লিখব 25 মাইনাস থেটা। যদিও থেটা মাইনাস 25 লেখা উচিত, কিন্তু যেহেতু আমরা এটাকে বর্জন ক্যাটাগরিতে ফেলে দিয়েছি, সো এখানে পজিটিভ মান নিয়ে আসতে হবে। তাহলে ক্যালোরিমিতির নীতি অনুসারে গৃহীত তাপ আর বর্জিত তাপ কী হবে? সমান হবে। Q1 Q2 Q3 Q4। তাহলে মানগুলো বসাও। Q1 এর মান কত ছিল? আমার সাথে সাথে তোমরা ক্যালকুলেটর চাপ দাও, আমার আগে তোমরা রেজাল্ট বলে ফেলবা। গুণন 15। Q2 কত? 12 3 3 6 0 0 0 প্লাস Q3 কত? 12 4200 ইন্টু থেটা। Q4 এই যে Q4 3 গুণন 4200 গুণন 25 মাইনাস থেটা। তাহলে আমরা যে গৃহীত তাপ আর বর্জিত তাপের ম্যাথটা করলাম, এখানে আমাদের রেজাল্টটা -15 থেকে 25-এর মধ্যে কিছু একটা হওয়া উচিত। আমরা একটু দেখব আমাদের রেজাল্টটা কত হয়। আমার সাথে সাথে তোমরা করো। দেখো এখানে যে মানটা বের হয়েছে, দেখো তো এটা কি বাস্তবসম্মত মান? আমাদের ছিল -15 ডিগ্রি সেলসিয়াসের বরফ আর পানি ছিল 25। এরা যদি মিক্স হয়, মিশ্রণের তাপমাত্রা এই দুইটার মাঝখানে কিছু একটা হওয়া লাগবে, কিন্তু চলে আসছে উদ্ভট কিছু একটা। যখনই এরকম উদ্ভট মান আসবে যেটা আসা উচিত না, তখনই তোমাকে বুঝে নিতে হবে যে সম্পূর্ণ বরফ গলে নাই। তার মানে সম্পূর্ণ বরফ যেহেতু আমি গলাইতেই পারি নাই, তাহলে তাপমাত্রা থেটাতে নিয়ে যাবো কি করে? তার মানে আমরা থেটাতে নিয়ে যেতে পারি নাই। তো কিছু বরফ তো গলেছে, সেই কিছু বরফ যেটা গলেছে, যারা গলে যায় তারা তো 0 ডিগ্রি সেলসিয়াস অবস্থায় থাকে। এজন্য যখন আমরা দেখব এরকম উদ্ভট মান এসেছে, তখনই আমরা বলবো, সরাসরি এই কথা বলবো যে মিশ্রণের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে অতএব এভাবে লিখবা, যেহেতু থেটা এর মান বাস্তবসম্মত নয়, অতএব বা অর্থাৎ লেখাই আছে সম্পূর্ণ বরফ গলবে না। সুতরাং যেহেতু সবগুলো গলছে না, আমরা অ্যান্সার দেব এভাবে, সুতরাং মিশ্রণের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস। যতটুকু গলেছে ততটুকু হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। এখন গ নাম্বারে তুমি যখন এভাবে অ্যান্সারটা দিলা, ধরো এটা সিকিউতে আসছে, গ নাম্বারে দিলা যে সম্পূর্ণ বরফ গলে নেই। এবার তারা তোমাকে ঘ নাম্বারে বলবে তাহলে কতটুকু বরফ গলেছে সেটা বের করো। তাহলে কতটুকু বরফ গলেছে আমরা ধরে নিই যে m পরিমাণ বরফ গলেছে। আমরা ধরে নিলাম যে আমাদের m পরিমাণ বরফ গলেছে। তাহলে মনে করি m কেজি বরফ গলেছে। তাহলে আমরা একবারে করব, গৃহীত তাপ সমান বর্জিত তাপ। তাহলে গৃহীত তাপ কত? দেখো ছিল -15 ডিগ্রি সেলসিয়াসে, কয় কেজি? m কেজি। তাহলে প্রথমে -15 থেকে 0-তে যাবে, 0 থেকে 0-র পানি হবে। তাহলে -15 থেকে যদি 0-তে যায়, তাহলে ms ডেল থিটা সূত্র, তাহলে m হচ্ছে m, এটাই তো বের করব, s হচ্ছে 2100। তাহলে -15 থেকে 0-তে এসেছে, এতটুকু তাপ সে গ্রহণ করবে। 0-র বরফ 0-র পানি হবে, তাহলে ml, তাহলে mLF। তাহলে এতটুকু তাপ m কেজি ভরের বস্তু গ্রহণ করবে। আর এই তাপটা আসবে কোত্থেকে? এই তাপটা আসবে বর্জিত তাপ থেকে। তাহলে যে বর্জন করছে 25, এরা আসতেছে কোথায়? 0 ডিগ্রিতে। যেহেতু আমাদের মিশ্রণের তাপমাত্রা 0 ধরেছি আমরা, তাহলে -25 থেকে 0-তে আসবে। তাহলে m s 25 - 0, এখান থেকে আমরা
ক্যালকুলেশন করে এম এর মানটা বের করে বলবো যে এতটুকু বরফ গলবে। 0.857 কেজি, তাহলে এতটুকু বরফ গলবে। যদি তোমাদের মিশ্রণের তাপমাত্রা থেকে প্রশ্ন আসে, আশা করি এর মধ্যে কিছু একটা আসবে। এরপর হলো প্রসারণ সহগ। আমরা এর আগের অধ্যায়ে একটা জিনিস পড়েছিলাম, বিকৃতি, মনে আছে? বিকৃতি কি ছিল? ডেল এল বাই এল ওয়ান, দৈর্ঘ্য পরিবর্তন বা গাদি দৈর্ঘ্য। তো বিকৃতি কখন ঘটেছিল? যখন কোনো বস্তুকে আমরা টেনে লম্বা করছিলাম তখনই আমাদের বিকৃতিটা ঘটছিল। তো এখন টেনে লম্বা না করেও কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি বা দৈর্ঘ্য সংকোচন সম্ভব। এটা তাপমাত্রা দিয়ে হয়। তুমি একটা জিনিসকে তাপ দিবা, দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। তার মানে বল প্রয়োগ করলে যে বিকৃতি হয় এমনটা না, শুধু আমরা তাপ প্রয়োগ করেও বিকৃতি ঘটাইতে পারি। তো এখন বিষয় হচ্ছে, তাহলে প্রতি ডিগ্রি সেলসিয়াসে তুমি কোনো একটা বস্তুর কতটুকু বিকৃতি ঘটাচ্ছ, এটাই প্রসারণ সহগ। তাহলে আমরা কি বলবো? প্রতি ডিগ্রিতে, মানে প্রতি ডিগ্রি সেলসিয়াস স্কেলে কাজ করবো আমরা, প্রতি ডিগ্রিতে যতটুকু বিকৃতি হয়, আমরা যতটুকু বিকৃতি ঘটাতে পারি তাই প্রসারণ সহগ। যেমন আমরা বলি দৈর্ঘ্য প্রসারণ সহগ, দৈর্ঘ্য প্রসারণ সহগ। ধরো তুমি তাপমাত্রা চেঞ্জ করেছো ডেল থেটা, তাপমাত্রা চেঞ্জ করেছো ডেল থেটা, এই ডেল থেটা তাপমাত্রার পরিবর্তন করতে গিয়ে তুমি বিকৃতি ঘটাইছো এত। তাহলে আমরা এইভাবে লিখি, ডেল থেটা তাপমাত্রার পরিবর্তনে বিকৃতি ডেল এল বাই এল ওয়ান। তাহলে একক তাপমাত্রার পরিবর্তনে বিকৃতি কত? এটাকে বলা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ। আচ্ছা, অনুরূপভাবে আমরা যদি ক্ষেত্রফল প্রসারণ সহগ বের করি, তাহলে একক তাপমাত্রায় ক্ষেত্রফল বিকৃতি যেটা, তাহলে ডেল থেটা তাপমাত্রায় ক্ষেত্রফল বিকৃতি যদি হয়, যে কোনো প্রকার বিকৃতি বের করার নিয়ম হলো পরিবর্তন বাই আদিমান। তাহলে একক তাপমাত্রার পরিবর্তনে আমাদের ক্ষেত্রফল বিকৃতি কত হচ্ছে? এটা হচ্ছে। তাহলে এটাকে বলা হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ সহগ। সেম স্টাইলে যদি বলে আয়তন প্রসারণ সহগ, এটা কিভাবে বের করবো আমরা? আয়তনের পরিবর্তন না আয়তনের বিকৃতি একক তাপমাত্রায়, তাহলে এটা হলো আমাদের আয়তন প্রসারণ সহগ। তাহলে যে কোনো প্রসারণ সহগ যদি আমরা বের করতে চাই, একক তাপমাত্রায় আমরা কতটুকু বিকৃতি ঘটাইতে পারছি সেটাকেই আমাদের বের করতে হবে। আচ্ছা, তো এই আলফা বিটা গামা এদের মধ্যে আমরা রিলেশন জানি যে গামা সমান হচ্ছে 3 আলফা, তারপরে বিটা সমান হচ্ছে 2 আলফা। তো এখান থেকে যদি আলফার মানটা আমি এখানে বসাই দিই, তাহলে 3 থাকলো। আলফা মানে কি? আলফা মানে হলো বিটা বাই 2। এদের মধ্যে একটা রিলেশন তৈরি করা যায়, সেটা হচ্ছে পুরোটাকে যদি 2 দ্বারা গুণ করে দিই, তাহলে 2 গামা 6 আলফা 3 বিটা। তো এই ধরনের রিলেশন যেগুলো আছে, তাহলে এগুলো এমসিকিউ আসে। আবার এগুলো থেকে অনেক সময় ম্যাথ আসে, ঠিক আছে? ম্যাথের ক্ষেত্রে তোমাকে আলফার মান দেওয়া থাকে, ঠিক আছে? আলফার মান দিয়ে বলে যে গামা বের করো, বিটা বের করো, তা তো সরাসরি সূত্র দিয়ে পারবো। এরপর এখান থেকে কিছু সিকিউ আসে। সিকিউটা কীরকম? তোমাকে বলবে, ধরো এরকম করে বললো যে একটা তার আছে, এরকম খুঁটি আছে, খুঁটির 2 মাথায় তার দেওয়া আছে, তারটার দৈর্ঘ্য কত সেটা L1, মানটাও তারা দিয়ে রাখলো। এখন বলল শীতকালে তাপমাত্রা কমে যায়, তো তারটা এই যে 2 খুঁটির মাঝখানে দূরত্ব ধরো 20 সেন্টিমিটার, আর তারের দৈর্ঘ্য হচ্ছে 23 সেন্টিমিটার। স্বাভাবিক তার একটু ঢিলা করা থাকে, কারণটা হচ্ছে যখন শীতকাল আসবে তাপমাত্রা কমে যাবে তখন তারের দৈর্ঘ্য কিন্তু সংকুচিত হবে। তাহলে প্রশ্ন দেবে তোমার কি, যে এই 2 খুঁটির দূরত্ব 20 সেন্টিমিটার, তারের দৈর্ঘ্য 23 সেন্টিমিটার, তাপমাত্রা কমে গেল আমাদের, ধরো আগে ছিল
50 ডিগ্রি সেলসিয়াস অবস্থায়, স্বাভাবিক অবস্থায়, পরে তাপমাত্রা হয়ে গেল 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তারটা ছেড়ে যাবে কিনা? তাহলে আমাদের আদি দৈর্ঘ্য L1, আমাদের এই তাপমাত্রা পরিবর্তনের কারণে নতুন দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমরা আলফার সূত্র দিয়ে আঁকাবো, যেহেতু দৈর্ঘ্য বিষয়। তাহলে ডেল এল বাই L1 ডেল থেটা। আলফার মান কত এটা প্রশ্নে দেওয়া থাকবে, ধরো আলফার মান দেওয়া আছে। তাহলে ডেল এল মানে কি? L2 মাইনাস L1 মাইনাস ডেল থেটা। তাহলে আলফা, এখানে মাইনাস করলে গুণ, আলফা L1 ডেল থেটা, L2 মাইনাস L1। তাহলে L1টাকে এই পাশে নিয়ে আসো, L1 প্লাস আলফা L1 ডেল থেটা। তাহলে ডেল থেটার মান কত? ডেল থেটা হচ্ছে 50 থেকে 20-এ নেমেছে, যেহেতু নেমেছে এই মানটা কিন্তু নেগেটিভ আসবে, আর এখানে নেগেটিভ আসলে নেগেটিভ বসাইতে হবে। তাহলে নেগেটিভ আসে মানে কি? আদি দৈর্ঘ্য থেকে কিছু মাইনাস হবে। এই যে নতুন দৈর্ঘ্য তুমি পাইলা, তুমি এটা চেক করবা 2 খুঁটির দূরত্ব দিয়ে। তোমার নতুন দৈর্ঘ্যটা ধরো 18 সেন্টিমিটার বের হলো, সাপোজ 18 সেন্টিমিটার বের হলো। তার মানে তাপমাত্রা যদি 20 ডিগ্রিতে আসে, এই তারের দৈর্ঘ্য হয়ে যাবে 18 সেন্টিমিটার, কিন্তু এখানে জায়গা ফাঁকা আছে কতটুকু? 20 সেন্টিমিটার। তার মানে তার কিন্তু ছিঁড়ে যাবে, কারণ এত বড় জায়গায় এতটুকু দড়ি দিয়ে তুমি বাঁধতে পারবে না, ছোট দড়ি দিয়ে বাঁধতে পারবে না, ছিঁড়ে যাবে। কিন্তু যদি এটা এরকম আসতো 21 সেন্টিমিটার, তার মানে এখানে জায়গা আছে 20 সেন্টিমিটার, তোমার তার আর একটু বড়, তাহলে তুমি এখানে সেটাকে রাখতে পারবা। তো এরকম তোমাকে প্রশ্ন দিতে পারে আলফা বিটা গামা থেকে। তো আলফা বিটা গামা থেকে তোমার শুধুমাত্র বোর্ডের প্রশ্নগুলো পড়ে যাবা, আশা করি এর মধ্যে থেকেই কমন থাকবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।